হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন 1957 এর মুভি 12th অ্যাংরি ম্যান নিয়ে একটু আলোচনা করবো। এবার আপনি বলবেন 1957 এর সিনেমা এখন আলোচনা মানে কন্টেন্টের কি অভাব পড়ে যায় মার্কেটে নাকি? সেরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে একটা খবর পেলাম, সেই জন্যই হয়তো সিনেমাটা নিয়ে এখন আলোচনা করাটা দরকার বলে মনে হলো। সেটা হচ্ছে সৃজিত মুখার্জি বাংলায় 12th অ্যাংরি ম্যানের রিমেক করছে বা ওই স্টোরি লাইনের উপর বেস করে একটা মুভি বানাচ্ছে। মুভি এলে, ট্রেলার এলে, টিজার এলে তখন এটা নিয়ে বলা যাবে। এখনই জাজ করাটা ঠিক নয় যে মুভি ভালো বানাবে না, কাল্ট ক্লাসিক্যাল হলিউড বলে সৃজিত মুখার্জি খুব খারাপ সিনেমা বানাবে, সেগুলো আমি বাকিদের মতো বলতে চাই না। এই ফিল্মটা কাল্ট ক্লাসিক্যাল সেটা আমরা সবাই মানি, কারণ আইএমডিবিতে 9 রেটিং আছে, রটেন টমেটোসে 97% এটা ফ্রেশ। 1957 এর মুভি, তার আইএমডিবি রেটিং এখন অব্দি 9। কাল্ট ক্লাসিক্যাল আখ্যা পেয়ে গেছে। এবার আমার কথা, একটা সিনেমা কাল্ট ক্লাসিক্যাল আখ্যা কখন পায় বা কাল্ট ক্লাসিক্যালের দরজাটা কখন পায়, তার অনেকগুলো কারণ আছে। যার মধ্যে প্রথম কারণ আমার মনে হয় রেলেভেন্ট। আজকের দিনেও যেই সাবজেক্টগুলো নিয়ে সিনেমাটা কথা বলছে, সেই সাবজেক্টগুলো না আপনি যদি দেখেন আজকের দিনেও রেলেভেন্ট। যে সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলে, যেই মেসেজটা দেয় এই সিনেমাটা, যেই হিউম্যান নেচারগুলোকে তুলে ধরে, সেগুলো আপনি আজকে কেন, আজ থেকে মানে আরো বোধহয় 50-60 বছর পরেও সেই জিনিসগুলো রেলেভেন্ট থাকবে আমাদের দুনিয়াতে। সেই জন্যই একটা সিনেমা কিন্তু কাল্ট ক্লাসিক্যাল হয়, যে আজকের দিনের অডিয়েন্সও সেই সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারছে। ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা, মানে একটা ঘরের মধ্যে শুট করা, তারপরেও সেই সিনেমাটার এতটা জোর আছে যে সেই সিনেমাটা আজকে সমাজটাকেও সমানভাবে তুলে ধরে। এবার এই সিনেমাটার আমি পয়েন্টগুলো নিয়ে বলবো, যেই জন্য এই সিনেমাটা একটা কাল্ট ক্লাসিক্যাল আখ্যা পেয়ে গেছে। এই সিনেমাটার গল্পটা যদি আমি একটুখানি আপনাদেরকে প্রথমে বলে দিই, যে বেসিক প্লট লাইন, যারা দেখেননি তারা এই সিনেমাটা দেখবেন, হাইলি রেকমেন্ড রইল। ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে, ইংলিশ অ্যাভেলেবেল আছে, সাবটাইটেল আপনারা দেখতে পারেন। আর যদি ভাবেন আপনারা হিন্দিতে দেখবেন, হিন্দিতে এটা একটা মুভি হয়েছিল এক রুকা হুয়া ফ্যাসলা বলে, সেটাও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেটাও আপনারা গিয়ে চাইলে চেক আউট করতে পারেন। কিন্তু আমি বলবো অরিজিনালের এসেন্স সবসময় অরিজিনালটাই দিতে পারে, তো আপনি অরিজিনালটা দেখুন, একটু ইংলিশে সাবটাইটেল দিয়ে দেখুন কষ্ট করে। আমার মনে হয় যে আপনার ওই কষ্টটা কিন্তু খুব একটা বিফলে যাবে না। এবার যদি এর গল্পটা আমি বলে দিই, এখানে এটা একটা 18 বছরের ছেলের গল্প। 18 বছরের ছেলে, যে তার বাবার খুনের হত্যার দায়ে কোর্টে এসছে, তার জেল হয়েছে, কোর্ট তাকে ফাঁসির আদেশ দেবে। কিন্তু তার আগে 12 জন জুরি মেম্বারের একটা বোর্ড গঠন করা হয় এবং 12 জন জুরি মেম্বারকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা ছেলেটাকে দোষী বা নির্দোষ সেইটা তোমরা বিচার করবে। একটা ঘরে বসো, সব প্রমাণ দেখো এবং প্রমাণ দেখে তোমরা 12 জন বিচার করো এই ছেলেটা দোষী কি দোষী না। যদি তোমরা দোষী প্রমাণ করতে পারো তাহলে ফাঁসি হয়ে যাবে, যদি তোমরা বলো নির্দোষ তাহলে আমি একে ছাড়া দিয়ে দেবো জেল থেকে। 12 জনের ওপরে 18 বছরের একটা ছেলের জীবন নির্ভর করছে। সেখানে 12 জন আসে এবং 12 জন ভাবে 5 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে, কারণ এই কেসটা পুরোপুরি ছেলেটার উল্টো দিকে যায়। সব প্রমাণ, তথ্য সবকিছুই ছেলেটার অপোজিটে থাকে। ছেলেটাকে আপাত দৃষ্টিতে একজন খুনি বলেই বিচার করা হচ্ছিল বা মনে হচ্ছিল। তো 12 জন ভাবে যে 5 মিনিটের গল্প, সবাই গিল্টি লিখবো যে সে দোষ করেছে এবং আমরা বেরিয়ে যাবো যে যার কাজে, ছেলেটা মরে যাবে বা ছেলেটার ফাঁসি হয়ে যাবে। সেখানে যখন জুরি মেম্বাররা বসে, 12 জনের মধ্যে 11 জন তাকে দোষী বলে মানে, কিন্তু একজন তাকে দোষী বলে মানে না। এবার এখান থেকে খেলা শুরু হয় 1.5 ঘন্টার। কি হয় তারপরে শেষ অব্দি, ছেলেটার ফাঁসি হয় না হয়, সবকিছু নিয়ে এই সিনেমাটা আমি বলবো হাইলি রেকমেন্ড করবো। যারা ভালো সিনেমা দেখতে চায়, যারা কাল্ট ক্লাসিক্যাল মুভির ফ্যান, তাদের এই সিনেমাটা হাইলি রেকমেন্ডেশন রইল আমার তরফ থেকে। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, বা যেই জন্য এই মুভিটা কাল্ট ক্লাসিক্যাল আখ্যা পেয়েছে সেটা নিয়ে কথা বলি, তার মধ্যে ফার্স্ট হচ্ছে রাইটিং। দেখুন, একটা সিনেমাতে রাইটিং তার ব্যাকবোন থাকে, ঠিক আছে? যে একটা রাইটিং বিচার করে সিনেমাটা কিভাবে দর্শকের সামনে আসবে, কিভাবে দর্শককে ধরে রাখবে। এইখানে যেহেতু একটা রুমের মধ্যে গল্প, ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার, কোনো গান নেই, কোনো গ্ল্যামার নেই, কোনো সেরকম মিউজিকের ব্যবহার নেই, সেইখানে 1.5 ঘন্টা একটা লোককে ধরে রাখা, সেটা আজকের দিনেও কিভাবে সম্ভব সেটা সিরিয়াসলি ভাবলে অবাক লাগে। কারণ আমি কালকেও যখন এই সিনেমাটা দেখছিলাম রাত্রেবেলা বসে, আমি ইনভেস্ট হয়ে গেছিলাম। এই সিনেমাটা আমার আগেও দেখা, আমি আবার যখন দেখলাম তখন আবার আমি ইনভেস্ট হয়ে গেলাম। এবং রাইটিংটা কি লেভেলে হয়েছে সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। এই রাইটিংটার মধ্যে যেভাবে ওই থ্রিলের পোর্শন আছে, যেভাবে মেসেজগুলো দেয়, যেভাবে হিউম্যান নেচারগুলো বলে, যেভাবে সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলে, সিরিয়াসলি বলছে একটা ছোট্ট টপিক, সেই টপিকটাকে কিভাবে ঘুরিয়ে অন্য জায়গায় টার্ন করা হয় এবং সেটা আপনি বসে দেখবেন। আর এই রাইটিংটার
সব থেকে ভালো জিনিস কি জানেন, যে আপনি কখন ইনভেস্ট হয়ে যাবেন সিনেমাটার মধ্যে আপনি বুঝতে পারবেন না। আপনিও বাকি সবার অ্যাক্টিং দেখে আপনিও অ্যাক্ট করতে শুরু করবেন যে হ্যাঁ এটা তো নর্মাল ব্যাপার, যে এই সিনেমা 1.5 ঘন্টা কিভাবে টানবে ভাই বুঝতে পারছি না। কিন্তু আপনিও না এই কেসটা যেতে যেতে আপনিও নিজের মাথা খাটাবেন, আপনিও এই কেসটাতে মানে ফেসে যাবেন যে এই ছেলেটা কি সত্যি দোষী নাকি এর আরেকবার বিচার হওয়াটা দরকার, বা এর আরেকবার জিনিসগুলো বা প্রমাণগুলো দেখাটা দরকার যে সত্যি দোষী কি দোষী না। সিরিয়াসলি এই জায়গাটা যেভাবে ক্রিয়েট করেছে না সেটা অসাধারণ, রাইটিং খুব ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেই সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলে, যেটা আজকের দিনে রেলেভেন্ট। ক্লাস মানে ক্লাসিফিকেশন, সমাজে যে হাই ক্লাস লো ক্লাস, এই যে ক্লাসিফিকেশনটা তখনকার দিনেও ছিল, এখনকার দিনেও আছে, এখন একটু কম আছে, তখনকার দিনে আরো বেশি ছিল, সেই জিনিসটা নিয়ে কথা বলে। এখানে কথাও বলে যে বৃদ্ধ মা বাবাকে ছেলেমেয়েরা বড় হওয়ার পর কিভাবে ছেড়ে দিয়ে চলে যায়, সেই জিনিসটা নিয়ে কথা বলে। এখানে কথা বলে যে একটা ছেলে মারা যাচ্ছে, তার জন্য কারোর হাতে টাইম নেই, সবাই নিজের নিজেরটা গুছিয়ে চলে যেতে চাইছে। এই জিনিসগুলো নিয়ে যেভাবে কথা বলে এই মুভিটা তখনকার দিনে, সেটা আজকের দিনেও রেলেভেন্ট, এবং আজকের দিনেও আপনার মনে হবে যে সিরিয়াসলি এই জিনিসগুলো তো আমাদের সমাজে এখনো হয়। এইটা খুব সুন্দর। এই সিনেমাটা যা সুন্দর হিউম্যান নেচার নিয়ে কথা বলে সেটা আপনাকে ভাবাবে। এখানে মানুষ দেখবেন, মানে আমরাও অনেক সময় করি যে কাউকে না ওপর থেকে দেখে বিচার করে ফেলি, তার জামা কাপড় তার খাওয়া দাওয়া সেটা দেখি না আমরা বিচার করে ফেলি যে সে হয়তো এই কাজটা করেইছে, বা এর জন্য এই কাজটা তো খুব ইজি হবে, কারণ এ তো ভাই মানে ঠিক আছে এ তো মনেই হয় ওরকম দেখে, তো আমরা দেখে অনেক কিছু বিচার করি। আবার আরেকটা মানুষের নেচার হচ্ছে যে দেখবেন দল যেখানে ভারী থাকে সেখানে ঢুকে যায়। এখানেও আপনি সেই জিনিসটা দেখতে পাবেন যে প্রথমে যখন সবাই হ্যাঁ বলছিল যে হ্যাঁ দোষ করেছে সবাই তার দলে, তারপরে যখন একজন বা দুজন সেটাকে না করতে শুরু করলো, তারপরে বাকিজন বলছে না এ হয়তো দোষী নাও হতে পারে, এ হয়তো দোষ করেনি, আমাদের আরেকবার ভেবে দেখা উচিত। এই দুটো জিনিস যেভাবে দেখিয়েছে, এই যে হিউম্যান নেচারগুলোকে যেভাবে পোর্ট্রে করেছে সেটা না আউটস্ট্যান্ডিং। তারপর এখানে যে মেসেজটা ডেলিভার করা হয় হিউম্যানিটি নিয়ে, সেটা কিন্তু সিরিয়াসলি আপনাকে ভাবাবে, আপনি সত্যি ভাববেন যে মানুষের মধ্যে মানসিকতা এখনকার দিনে তো নেই সেরকম ভাবে, তখনকার দিনে হয়তো ছিল না। 11 জন মানুষ জাস্ট 5 মিনিটে একটা 18 বছরের ছেলের ফাঁসির বিচার করছে, তার সেই ছেলেটা জীবন চলে যাবে, তার জন্য 11টা মানুষের 5 মিনিট সময় পর্যন্ত হাতে নেই। একজন মানুষ বাই চান্স সেখানে বলে যে আমি আরেকবার বিচার করে দেখতে চাই, কারণ সেই একজন মানুষের কথা হচ্ছে যে হয়তো সে খুনি, তাই সে যদি খুনি হয় তাকে ফাঁসি দিয়ে দাও, নো ইস্যু, কিন্তু আমি যখন বিচার করব যে সে খুনি, আমি আমার মাইন্ডে বা আমার ব্রেনে সেটা একদম আমি শিওর হতে চাই যে হ্যাঁ সে খুনি। আমার চোখে সে যতক্ষণ না খুনি আমি ভেতর থেকে স্যাটিসফাই হচ্ছে তাকে খুনি বলে, আমি কিন্তু তাকে ফাঁসি হতে দেব না, আমি তার এগেনস্টে লড়ে যাব। সেই যে হিউম্যানিটিটা সেটা খুব ভালো, যে দোষীর তো শাস্তি হবে সেটা নো ডাউট, কিন্তু সেই দোষীকে দোষী প্রমাণ আগে করতে হবে। আমি জাস্ট কিছু জিনিস দেখে তাকে বিচার করতে পারি না, সেই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে দেখিয়েছে। তার সঙ্গে পারফরমেন্সেস, আর তখনকার দিনে একটা পারফরমেন্সের আমি জিনিস দেখলাম যে তখনকার দিনে পারফরমেন্সটা এরকম হতো না যে সেটা পারফর্ম করছে, তারা নর্মাল বিহেভ করতো এবং সেটাই তাদের পারফরমেন্স। যে আমি এই যে আমি রিভিউ করছি, এটা আমার নর্মাল নেচার, আমি নর্মাল এভাবেই কথা বলি, তো এটাকে কেউ যদি বলে যে আপনি হেভি পারফর্ম করেছেন সেটা কিন্তু ঠিক নয়, কারণ আমার নর্মাল এটাই, এবং ন্যাচারাল অ্যাক্টিং করাটাই সব থেকে মেন ব্যাপার, সেটাই অনেকে করতে পারে না। তো এই ন্যাচারাল জিনিসটা যেভাবে প্রত্যেকটা অ্যাক্টর ফুটিয়ে তুলেছে, তাদের এক্সপ্রেশনে, প্রত্যেকটা অ্যাক্টর লাস্টে গিয়ে যেভাবে চেঞ্জ হয়, তাদের লাইফে ঠিকটা ভুলটা, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ যেভাবে তারা চেঞ্জ হতে থাকে, যেভাবে তারা বুঝতে থাকে, কেউ হয়তো তার অনেক বয়সে গিয়ে তার একটা খুব ইজি জিনিস বুঝতে পারছে, এই যে মানে আন্ডারস্ট্যান্ড গুলো যেভাবে ডাইরেক্টর দেখায় সেটা আউটস্ট্যান্ডিং, সেটা এত সুন্দরভাবে পারফরমেন্সের মাধ্যমে ফুটে উঠেছে, সেটা খুব ভালো। এইগুলো হচ্ছে সেই পয়েন্ট যেগুলোর জন্য আপনি 12th অ্যাংরি ম্যান একবার অন্তত আপনার জীবনে অবশ্যই দেখা উচিত। এবার ওই যে বললাম কাল্ট ক্লাসিক্যাল কেন হয়, এবার আমি যতগুলো পয়েন্ট বললাম আপনি দেখুন, আজকের দিনে আমরা যখন রিভিউ করতে বসি আমরা এই পয়েন্টগুলোই বলি, তার মানে আজকের দিনে ফিল্ম মেকাররা ওই পয়েন্টগুলোকে মাথায় রেখেই সিনেমা বানায়, যে কি রাইটিংটা ঠিক করতে হবে, এই যে থ্রিলের পোর্শন সেগুলো যাতে ঠিক মতো থাকে, একটা ছোট সাবজেক্ট সেটাকে বড় করে কি করে দেখাবো, লোককে ইনভেস্ট কি করে করবো, তার মধ্যে সোশ্যাল মেসেজ থাকবে, তারপরে সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা থাকবে, সেখানে মানে মানুষের বিভিন্ন লাইফের পর্যায়গুলো নিয়ে কথা বলা থাকবে, সেই জিনিসগুলো কিন্তু এখনো হয়।
হয়। তার মানে তখনকার ফিল্ম এখনো কতটা রেলেভেন্ট যে এখনের ফিল্ম মেকাররাও সেই জিনিসগুলো ভাবে, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু সিনেমা বানাতে বসে। বা বেসিক স্ক্রিপ্টে আপনি যদি দেখেন তাহলে এই স্ক্রিপ্টটার মতোই এর যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো এখনকার স্ক্রিপ্টেও কিন্তু খুব রেলেভেন্ট, সেগুলো দেখা যায়। এই জন্য 12 অ্যাংরি ম্যান সবার একবার অন্তত লাইফে দেখা উচিত। আউটস্ট্যান্ডিং মুভি, লাইফের ব্যাপারে অন্যরকমই একটা পারসেপশন আপনার তৈরি হবে। যারা যারা দেখেন 12 অ্যাংরি ম্যান, আমি তো বলবো দেখুন। সৃজিত মুখার্জি বানাচ্ছে বাংলায়, কেমন বানাবে সেটা নিয়ে সন্দেহ আমার আছে, বাট না দেখে আমি কিছু বিচার করতে চাই না। কারণ 12 অ্যাংরি ম্যানই আমাকে শিখিয়েছে যে না দেখে না বুঝে তাকে নিয়ে বিচার করা একটা ভুল জিনিস। এই ছিল রিভিউ। কেমন লাগলো, রিভিউ বলবো না, এই ছিল এই সিনেমাটা নিয়ে আলোচনা। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।